আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি আলাভি জাহান এবং আমি আহমেদ মেহেদি হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। আদালত থেকেই কোটা সংস্কারের সমাধান আসতে হবে বলেছেন প্রধানমন্ত্রী। দুর্নীতি বিরোধী অভিযানে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার ভাবনা নেই বলে মন্তব্য। কোটা সংস্কার দাবিতে রাষ্ট্রপতির কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি, 24 ঘন্টা সময় দিয়ে পুলিশের মামলা প্রত্যাহারের আলটিমেটাম। এবং প্রত্যয় স্কিম থেকে প্রত্যাহার সহ 3 দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের বৈঠকে সিদ্ধান্ত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলেন প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। আদালত থেকেই কোটার সমাধান আসতে হবে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা আন্দোলন করছে করুক, ধ্বংসাত্মক কিছু করলে আইন তার গতিতে চলবে। চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কোটা আন্দোলনে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে দেয়া বক্তব্যে উষ্মা প্রকাশ করেন। দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে জানিয়ে এতে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া নিয়ে ভাবনা নেই বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন নীলাদ্রি শেখর। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। কোটা আন্দোলনে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে বিরূপ মন্তব্যে এই ক্ষোভ প্রধানমন্ত্রীর। কোটার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী এর সমাধান আদালতের উপরেই ছেড়ে দেন। আদালত যখন কথা বলেছে, আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। চীন সফর নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সংবাদ সম্মেলনে এই সফরের প্রাপ্তি ও বিভিন্ন সমালোচনার জবাব দেন। দুর্নীতি প্রসঙ্গে বঙ্গবন্ধু কন্যা সরকারের জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, কাউকেই ছাড়া হবে না। তো জঙ্গিবাদ যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম, এখন দুর্নীতি, যেটা আমার জিরো টলারেন্স ঘোষণাই আছে, আমি সেটা ধরছি। আর আমরা খুঁজে বের করছি বলেই কিন্তু আপনারা জানতে পাচ্ছেন। খোঁজ না করলে তো জানা যেত না, এইভাবেই চলতো, কারণ এইভাবেই চলছিল সেই 75-এর পর থেকে এইভাবেই চলছে। তো এখন আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, আর যে ব্যবস্থা অব্যাহত থাকবেই, এখানে তো আর কোনো দ্বিধা নেই। আমি ওটা বিশ্বাস করি না যে আমি এটা ধরলেই একবারে আমার সরকারি ইমেজ নষ্ট হবে। আমি এটা বিশ্বাস করি না। আমার দায়িত্বই হচ্ছে যে অন্তত এই যে সমস্ত অনিয়মগুলি আছে সেগুলি ধরে একটা জায়গায় নিয়ে আসা, দেশটাকে সুস্থভাবে নিয়ে আসা, সেটা আমরা করার পদক্ষেপ নিয়েছি, কাজে এটা অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন নিয়ে খুঁটিনাটি বিষয়ে পর্যালোচনা করছেন বলে জানান সরকার প্রধান। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষকে বলতে পারি গুজবে কান দিয়েন না, এর বেশি আর কি করতে পারি? গুজব, আর কেউ যদি মিথ্যে কথা বলে শান্তি পায়। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন। জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডেকে কোটা সংস্কারের পদক্ষেপ নিতে সরকারকে 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। 24 ঘন্টা পর্যবেক্ষণের পর পরবর্তী কর্মসূচি নির্ধারণ করার কথা জানান তারা। এ সময়ের মধ্যে শাহবাগ থানায় পুলিশের করা মামলা প্রত্যাহারেরও আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। গণপদযাত্রা শেষে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়ে কোটা সংস্কারের দাবি মেনে নিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। বেলা 12টায় হাজার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে গণপদযাত্রা শুরু হয়। দফায় দফায় পুলিশের বাধা পেরিয়ে বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা করেন আন্দোলনকারীরা। শাহবাগ মৎস্য ভবন হয়ে সচিবালয়ের সামনে দিয়ে বঙ্গভবনে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। গণপদযাত্রাটি শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। বাধা পেরিয়ে 0 পয়েন্টে পৌঁছালে আবারও পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে এগিয়ে যায় পদযাত্রা। শিক্ষার্থীদের 12 সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে শুধু অনগ্রসর গোষ্ঠীর জন্য 5% কোটা রেখে আইন সংস্কারের দাবি জানিয়েছেন তারা। অতি দ্রুত আমাদের যে মেসেজটি, আমাদের যে স্মারকলিপিটি, সেটি মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিবেন। বিকেল 3টায় গুলিস্তানে সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সরকারের কাছ থেকে যেহেতু আমরা আশ্বাস পাচ্ছি না, আমরা চাই তিনি হস্তক্ষেপ করে জাতীয় সংসদে আমাদের যে 1 দফা দাবি, সেই 1 দফা দাবির প্রেক্ষিতে আইন পাশ করতে ভূমিকা রাখবেন এবং প্রয়োজনে জরুরি অধিবেশন আহ্বান করবেন। জনভোগান্তি এড়াতে সবাইকে সংযত আচরণের আহ্বান জানায় পুলিশ। জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয় সেই জন্য সবাইকে সচেতন হওয়ার জন্য আমরা সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি। গত 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে কোটা বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সরকারি চাকরির নিয়োগে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের গণপদযাত্রা নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন। রাষ্ট্রপতি এখন তাদেরকে কী ধরনের পদক্ষেপ নেবেন সেটা জানানোর পর তারা পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন। তারা 24 ঘন্টার জন্য সময় বেঁধে দিয়েছেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রত্যাহার, স্বতন্ত্র বেতন কাঠামো প্রদান ও সুপার গ্রেডের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আয়োজিত আলোচনা সভা শেষে এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুল ইসলাম, সংগঠনটির মহাসচিব অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া সহ আন্দোলনকারী শিক্ষকরা। প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে গত 1 জুলাই থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করে আসছেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, গত বছরের অর্থনৈতিক চ্যালেঞ্জ কাটিয়ে ভালো অবস্থানের দিকে যাচ্ছে বাংলাদেশ। সফটওয়্যার নির্মাতাদের সংগঠন বেসিসের আমেরিকা ডেস্ক উদ্বোধন করে তিনি বলেন, এখনও যতটুকু সংকট আছে তা সহসাই কাটিয়ে উঠবে দেশ। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস মনে করিয়ে দেন, তৈরি পোশাকের পাশাপাশি তথ্য প্রযুক্তি খাতের রপ্তানিকারক হতে বাংলাদেশকে প্রতিযোগিতা করতে হবে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। জাপান ডেস্কের পর বেসিসে যাত্রা শুরু হলো আমেরিকা ডেস্কের। আনুষ্ঠানিক যাত্রায় তথ্য প্রযুক্তি খাত থেকে $5 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রার প্রত্যাশা শোনালেন বক্তারা। বললেন, তৈরি পোশাকের বড় রপ্তানিকারক বাংলাদেশ চাইলে প্রযুক্তি খাতেও বড় স্বপ্ন দেখতে পারে। তথ্য প্রযুক্তি খাতে রপ্তানি বাজারের প্রতিযোগিতা অনেক। বাংলাদেশকেও এক্ষেত্রে বিশ্বের কঠিন প্রতিপক্ষের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে, কেননা প্রযুক্তি ও সেবা খাতে মানুষের প্রত্যাশা অনেক। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানালেন, প্রযুক্তি রপ্তানিতেও বড় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ। রপ্তানি বাজারে টিকে থাকতে আমাদের ব্যবহারকারীদের সন্তুষ্ট রাখতে হবে, তাতে করে প্রতিনিয়ত পণ্য ও সেবার উদ্ভাবন করতে হবে। আমরা কিছুদিন ধরে কিছুটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছিলাম,
তবে আমাদের অবস্থান কিছুটা ভালোর দিকে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী যুক্ত হন ভার্চুয়ালি। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। 15 জুলাই পথ চলার 27 বছর পূর্ণ করে 28 বছরে পদার্পণ করছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। অবিরাম বাংলার মুখ স্লোগানকে ধারণ করে 1997 সালের 15 জুলাই যাত্রা শুরু করে চ্যানেলটি। শুধু সংবাদ নয়, অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে বিনোদনের পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, সমাজ ও সংস্কৃতি নিয়ে অনুষ্ঠান প্রচারের বিষয় বরাবরই প্রাধান্য দিয়েছে এটিএন বাংলা। প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ টক শো সহ দিনভর নানা অনুষ্ঠান আয়োজন করেছে এটিএন বাংলা। রোকসানা আমিনের রিপোর্ট। দেশের স্যাটেলাইট চ্যানেলগুলোর মধ্যে অন্যতম পথিকৃৎ এটিএন বাংলা। অবিরাম বাংলার মুখ হয়ে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচার ও প্রসারে 27 বছরের দীর্ঘ পথ চলা শেষ করে 28 বছরে পদার্পণ করছে এটিএন বাংলা। বর্ষপূর্তি উদযাপনে 14 জুলাই রাত থেকে বর্ণিল আয়োজনে সেজেছে দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা। 15 জুলাই সকাল 11টায় কেক কেটে বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা শুরু করবে এটিএন বাংলা। কিন্তু যে প্রথম দিকে এই সম্প্রচার কার্যক্রমটা কিরকম ছিল? প্রতিদিন ক্যাসেট তৈরি করে সবগুলো ওনারা আমাদেরকে দিতেন, ক্যাসেট দিতেন, আমাদের প্রোগ্রামের ক্যাসেটগুলি দিয়ে আমরা থাইল্যান্ডে পাঠিয়ে দিতাম। তখন আমাদের টেলিকাস্ট হতো থাই টেলিকমের, মানে এখান থেকে বড় বড় ক্যাসেট করে সেই ক্যাসেটগুলো ডিএচএল এর মাধ্যমে থাইল্যান্ড প্রত্যেকদিন ডিএচএল এর সঙ্গে আমাদের কন্টাক্ট ছিল যে 24 ঘন্টার মধ্যে ওরা ক্যাসেট যেভাবে হোক যে দিক দিয়ে পারে ওরা পৌঁছায় দিবে। ওনারা ব্যাংকক থেকে করতে, আমরা তখন সিঙ্গাপুর থেকে করতাম। সংবাদটা তো আগের দিন পড়ে দিল, পরের দিন ফুটেজগুলো মানে ছবিগুলো দেখানো হচ্ছে পরের দিন। এইভাবে কাটাতে হয়েছে। বিশেষ দিন হলে আগের টেপ পাঠাতে হয়েছে। এমন ঘটনা ঘটেছে, বাবুজার ক্ষেত্রে ঘটেছে যে ব্যাংককে তখন আমাদের কাউকে ব্যাংকক বা সিঙ্গাপুরে কাউকে পাঠাতে হয়েছে, গিয়ে হাজারে গিয়ে ক্যাসেটটা বের করে তারপরে ওই ক্যাসেটটা নতুন ক্যাসেটটা নিতে। হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনা ও পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের বিশেষ টক শো শুভরাত্রিতে অংশ নেন দেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের 2 কিংবদন্তি ও গণমাধ্যম ব্যক্তিত্ব এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। আজকে একটা স্যাটেলাইট চ্যানেল 28 বছরে পা দিচ্ছে, এই যে ধারাবাহিকতা ধরে রাখা এটা কিন্তু খুবই কঠিন ব্যাপার, এবং সেই কঠিন ব্যাপারটা তিনি করছেন বলেই পেছনে যে আমরা আপনি 35-36টা বলেছেন, আমার ধারণা আরো বেশি 40টার উপরে, আমরা সবাই চলছি পিছনে। আমার একটা বই রয়েছে টেলিভিশনের উপর, 50 বছরের বাংলা টেলিভিশন। সেই বইটা আমি উৎসর্গ করেছি ডক্টর মাহফুজ রহমানকে। উৎসর্গ করে আমার পাশে লিখে দিয়েছি যে এই দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশনের প্রতিষ্ঠাতা। আমাদের চ্যানেলকে যদি সার্ভাইভ করাতে হয়, পে চ্যানেলের বিকল্প নেই। সবচেয়ে যেটা আমার জন্য সেই সময় শুরুতে যেটা হেল্প করার, আমি সাগর ভাইকে ধন্যবাদ জানাই যে ওনারা এগিয়ে আসলেন। প্যাকেজ প্রোগ্রাম প্রথম ইমপ্রেস টেলিফিল্ম শুরু করে। বললাম সাগর ভাই আপনারা তো করেন, তা আমাদের তখন সাগর ভাই বলে ঠিক আছে আমাদেরকে আপনার ওখানে 2 ঘন্টা সময় দেন। তখন ওনাদেরকে সন্ধ্যায় 2 ঘন্টা সময় দিলাম। এটা যদি সেই সময় আমরা না পেতাম তাহলে হয়তো খুব আমাদের চ্যানেল চালানো খুব সমস্যা হয়ে দাঁড়াতো। অবিরাম বাংলার মুখ স্লোগান ধারণ করে আগামীর পথ চলায় নতুন দিগন্ত উন্মোচন করার প্রত্যাশায় এটিএন বাংলা পরিবার। সাহিত্যিকের দিক দিয়ে উনি আর গানের দিক দিয়ে আমি আগে আইছি, এখন আমরা এক কাজ করতে পারি। উনাকে রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। আর্থমানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের আরও তৎপর ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ উবায়দুল কবির চৌধুরীর নেতৃত্বে সোসাইটির নবনির্বাচিত কমিটির সদস্যরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন চেয়ারম্যান। রাষ্ট্রপতি বলেন, প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন ক্রান্তিকালে আর্থমানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেব। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। যাচ্ছি পরবর্তী আয়োজনে।
সম্প্রতি পাশ হওয়া দ্রুত পণ্য খালাস আইন বাতিল চেয়ে অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন C&F এর এজেন্টরা। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুরিয়ারের মাধ্যমে পণ্য খালাস বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা বলছেন, দ্রুত পণ্য খালাস নয়, দ্রুত স্বর্ণ চোরাচালান করতেই এই আইন করা হয়েছে। এতে 10,000 এজেন্ট বেকার হয়ে পড়বে। এজেন্টদের অস্তিত্ব রক্ষার জন্যই মাঠে নেমেছেন বলে জানান তারা। এখানে আমাদের মৌলিক অধিকার নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের রুটি রুজির ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের এইখানে একটা হাউজে যেখানে কমিশনার সাহেব 2টা রকম নিয়ম করে ফেলেছেন। আমার কাজটা তুমি বন্ধ করে তুমি কেরিয়ারও হয়ে গেলা, আবার ক্লিয়ারিং এর দায়িত্ব নিয়ে নিলা। এখন এই কাজটা হলে কি হবে? এই কাজটা হলে এই কুরিয়ার হবে আন্তর্জাতিক মাফিয়া চক্রের চোরাচালানির একটা রাস্তা তৈরি হবে। এবার নিটোলটাটা আন্তর্জাতিক সংবাদ। পেনসিলভেনিয়ায় নির্বাচনী সমাবেশে গুলিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আহত হয়েছেন। তিনি এখন শঙ্কামুক্ত। নিরাপত্তা রক্ষীদের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন। সে সময় ট্রাম্পের একজন সমর্থক নিহত ও 2 জন আহত হয়েছেন। 20 বছর বয়সী ওই হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। যুক্তরাষ্ট্রে এমন ঘটনা অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রিয় দর্শক, এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। কানাডার টরন্টোতে দুর্গাবাড়ি মন্দির মিলনায়তনে অনুষ্ঠিত হল বিশ্বভারতীর অধ্যাপক এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী সন্দীপ সেনের একক সঙ্গীতানুষ্ঠান। সন্দীপ সেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হলেও গেয়েছেন খেয়াল, টপ্পা, প্রার্থনার সঙ্গীত সহ পুরনো দিনের জনপ্রিয় বাংলা গান। অনুষ্ঠানের শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন শিল্পী নন্দিতা গোমস। এরপর সন্দীপ সেনের সুরের মূর্ছনায় বিমোহিত হয় দর্শকরা। এ পর্যায়ে জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। কৃষি ব্যাংকের সাথে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ব্যাংক একীভূতকরণ প্রতিরোধ কমিটির নেতারা। আমাদের ব্যাংক আমাদেরই থাক এই স্লোগানে রোববার রাজশাহী চেম্বার ভবনের মিলনায়তনে সংবাদ সম্মেলনে বিকে দুর্বল ব্যাংক আখ্যা দিয়ে এর সাথে রাকাবকে একীভূতকরণ প্রক্রিয়া বন্ধের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণ প্রতিরোধ কমিটির আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, রাজশাহী 2 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শফিকুর রহমান বাদশাহ সহ অন্যরা। এ পর্যায়ে কৃষি সংবাদ। বরগুনা সদর উপজেলায় ড্রাগন ফল উৎপাদন করে সফল হয়েছেন এক কৃষক। মাসে আয় করছেন লক্ষাধিক টাকা। ড্রাগনের বাগানে সাথী ফসল হিসেবে আবাদ করেছেন লেবু সহ অন্যান্য ফল ফসল। বরগুনা থেকে হাসান ঝন্টুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বরগুনা সদর উপজেলার আজিজাবাদ গ্রামের হাসানুজ্জামান উজ্জ্বল পেশায় একজন শিক্ষক হলেও ড্রাগন ফল বাগান করে এখন একজন সফল চাষি হিসেবেও সুপরিচিত। 2021 সালে 2 একর জমিতে 70টি খুঁটি পুঁতে 350 ড্রাগনের চারা রোপণ করেন। বর্তমানে 3 একর জমির ওপর করা বাগানে 2 সহস্রাধিক খুঁটিতে লাগিয়েছেন ড্রাগনের গাছ। ড্রাগন ফুল সারা বাংলাদেশে একই টাইমে ফোটে, 3 দিনে ফুল ফোটে, মনে করেন 3 দিনের মধ্যে। আবার পাকার সময় ঠিক 30 দিন পরে পাকে সব ফল একলগে। যখন পাকে তখন বাজারজাতকরণে একটু সমস্যা হয়। আর বিশেষ করে বর্তমানে আবার আম আছে মার্কেটে, তাই
আমের পাশাপাশি ড্রাগন, এ কারণে একটু এখন দাম কম। বাগানে ক্রেতা এসে সরাসরি কিনে নিয়ে যাচ্ছেন ফল। 210 থেকে 215 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ড্রাগন ফল। গাছ থেকে ফলটা পেড়ে যখন বাসায় নিয়ে ওদেরকে দেই, নিজেরও একটা আত্মতৃপ্তি লাগে। আর আমাদের দেশের এটাও একটা সম্পদ। আমি আশা করি অবশ্যই উনি একটা ভালো উদ্যোগ নিয়েছেন আমাদের দেশের জন্য, আমাদের এলাকার জন্য খুবই লাভজনক একটা ব্যবসা। বাগানে ভিয়েতনাম, থাইরেড, পিঙ্ক জাতের ড্রাগন ফল বেশি উৎপাদন হয়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ঝিনাই নদীর তীব্র ভাঙনে পাল্টে যাচ্ছে টাঙ্গাইলের ভূ প্রকৃতি। অপরিকল্পিতভাবে বালু মাটি উত্তোলনের কারণে ভাঙন বেড়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ভাঙন প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি তাদের। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। ঝিনাই নদীর তীব্র ভাঙনে নদীগর্ভে চলে যাচ্ছে বাসাইল উপজেলার একডালা, দুহার, কামুটিয়া, কাশিল সহ বিভিন্ন গ্রামের কয়েকশো ঘরবাড়ি, কবরস্থান, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান। সর্বস্ব হারিয়ে অনিশ্চয়তায় নদী পারের মানুষ। কষ্ট করে গরিব মেশে একবার মেরে হালাইছে, আমাকে নাই বলতে কিছুই নাই। আমাকে টুকু জায়গা মানে 1 বছর ধরে ওই যখন আসল নদীটা, এই নদীটা ওর আগে খালি ডেজার দেখাই আমাকে করে হালাইছে। নদীর পশ্চিম সাইডে ডেজার করা হয়েছে। ডেজার মেশিন তো এই জায়গায় না বহাইতো স্যার, তাহলে আজকে আমাদের এই বাড়িঘর হয়রান হইতো না। দ্রুত ব্যবস্থা না নিলে নিশ্চিহ্ন হওয়ার ঝুঁকিতে এসব জনপদ। বিভিন্ন পয়েন্টে যদি এই মুহূর্তে প্রোটেকশনের ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে এই বেড়িবাঁধটা যদি ভেঙে যায় তাহলে আমাদের হাবলা ইউনিয়ন, কাশিল ইউনিয়নের অধিকাংশ জমিতে কিন্তু বালি উঠে আমাদের হাজার হাজার একর ফসলি জমি বিনষ্ট হয়ে যাবে। ভাঙন রোধে নানা পরিকল্পনার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙন কবলিত স্থান রয়েছে যেগুলো আমরা সার্বক্ষণিকভাবে মনিটরিং করছি এবং পানি কমে যাওয়ার সাথে সাথে যেখানেই ভাঙন দেখা দেবে আমরা তাৎক্ষণিকভাবে সে সকল জায়গায় পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আজকে আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, টাঙ্গাইল পানি উন্নয়ন সার্কেল মহোদয় সহ বর্ণিত ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেছি এবং আমরা অতি দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে এবং তাদের সদয় নির্দেশনার প্রেক্ষিতে বর্ণিত স্থানে নদী ভাঙন রোধে অস্থায়ীভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বাঁধ নির্মাণ সহ কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। টাঙ্গাইলের বাসাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেব। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। জানাবো এখনকার আয়োজনগুলো। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও দুর্ভোগ কমেনি। বানভাসীদের সিরাজগঞ্জের যমুনায় পানি এখনও বিপদসীমার উপরে। টাঙ্গাইলে কমতে শুরু করেছে সব নদ নদীর পানি। মাহফিলে জাতীয় পার্টির একটি অংশের চেয়ারপারসন বেগম রওশন এরশাদ বলেছেন, এমন অনেকে আছেন যারা জাতীয় পার্টির পরিচয় দিয়ে এরশাদকে মুছে ফেলতে চাইছেন। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আরেকটি স্মরণসভা ও দোয়া মাহফিলে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সরকার এখন শুভঙ্করের ফাঁকি দিয়ে উন্নয়ন করছে। তিনি আরও বলেন, কোটার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত, এটি জাতীয় সংসদের মাধ্যমে বাস্তবায়ন করবে সরকার। একে উচ্চ আদালতে তোলার কোনো যৌক্তিকতা নেই। আমাদেরকে একটি বিকল্প শক্তি হিসাবে আবির্ভূত হতে হবে। বাংলাদেশের মানুষ বর্তমান সরকারকে চাচ্ছে না। বাংলাদেশের মানুষ নির্যাতিত হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে, তার থেকে তারা মুক্তি চায়। আমরা যদি দেখাতে পারি যে আমরা বিকল্প শক্তি, আমরা আওয়ামী লীগের পোষ্য করে কিছু নই, তাহলে জনগণ আমাদের সঙ্গে থাকবে। বরিশালে ১৯তম অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহী করতে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এবং প্রকৃতি ও জীবন ক্লাব বরিশাল শাখা অলিম্পিয়াডের আয়োজন করে। জাহানারা ইসরায়েল স্কুল
অ্যান্ড কলেজে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 102 জন শিক্ষার্থী অংশ নেয়। প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির। প্রকৃতি ও জীবন ক্লাব বরিশালের সভাপতি প্রফেসর মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক অ্যালবার্ট রিপন বল্লভ। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গৌতম বাড়ই, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাশহুরুল আমিন, JIS চেয়ারম্যান সাহেলে ইসলাম, আবিষ্কারের উপদেষ্টা আবু বকর সিদ্দিক সোহেল এবং অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড বরিশাল বিভাগীয় সমন্বয়কারী সাইদ পান্থ উপস্থিত ছিলেন। পরীক্ষায় উত্তীর্ণ 50 জন শিক্ষার্থী ঢাকায় জাতীয় অলিম্পিয়াডে অংশ নেবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে সারা দেশে কর্মরত প্রায় 4000 নারী স্বাস্থ্যকর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী স্বাস্থ্যকর্মীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে চাকরি ফিরিয়ে দেওয়ার এক দফা দাবি জানান তারা। বক্তারা বলেন, কোনো পূর্ব নোটিশ ছাড়াই প্রকল্প শেষ হয়ে গেছে বলে চাকরি থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। সরকারি বয়সসীমা মেনে নিয়োগ দেওয়া হলেও হঠাৎ চাকরি হারিয়ে দিশেহারা সারা দেশের 3686 জন নারী স্বাস্থ্যকর্মী। এশিয়ার দ্রুত বর্ধনশীল বাজারগুলোর মধ্যে স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ এন্ডলেস পসিবিলিটিস থিম নিয়ে দ্বিতীয় বছরের মতো আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশ স্টার্টআপ সামিট 2024। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন সংশ্লিষ্টরা। এ সময় বাংলাদেশ স্টার্টআপ সামিটের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শামসুল আরেফিন, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ সহ অন্যরা। এবারের সামিটে 100টিরও বেশি আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশ নেবে। ইন্টেন্ডিং ব্যবসার প্রচার ও প্রসার এবং নতুন উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশন। 13 ও 14 জুলাই 2 দিনের এই প্রশিক্ষণ কর্মসূচিতে 26টি ফার্মের 36 জন প্রশিক্ষণার্থী অংশ নেন। রোববার বিকেলে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ দপ্তরের প্রধান নিয়ন্ত্রক শেখ রফিকুল ইসলাম। বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আকমো আজাদ সহ অন্যরা সে সময় উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আবারও নিয়ে নিচ্ছি, আবারও সাদর আমন্ত্রণ জানাবো সর্বশেষ আয়োজনগুলো। র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, অপরাধীদের গ্রেফতার করে জনমনে আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি র্যাব বিভিন্ন সামাজিক, মানবিক ও প্রাকৃতিক দুর্যোগে জনসাধারণের পাশে দাঁড়িয়েছে। কুড়িগ্রামে বানভাসী মানুষের ত্রাণ সামগ্রী বিতরণ ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় চর যাত্রাপুর এলাকার 500-র বেশি বানভাসী পরিবারকে ত্রাণ বিতরণ ও স্বাস্থ্য সেবা দেয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমন নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন, জঙ্গিবাদ দমনের সাথে সাথে সবসময় র্যাব কিন্তু আত্মমানবতার সেবায় কাজ করে আসছে, মানবিকতার জন্য কাজ করে আসছে। আজকে সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক বা অন্য কোনো যে কোনো সংকটময় পরিস্থিতিতে, যে কোনো সংকটকালীন সময় কিন্তু র্যাব জনগণের পাশে থেকেছে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের 5ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচি পালন করছে জাতীয় পার্টি। নগরীর দর্শনায় পল্লী নিবাসে এরশাদের সমাধিস্থলে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। সভায় বক্তৃতা করেন জেলা, মহানগর সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মৃত্যুবার্ষিকীকে ঘিরে কোরআন খতম, দুস্থদের খাবার বিতরণ, নগরীর বিভিন্ন পয়েন্টে হুসাইন মোহাম্মদ এরশাদের ভাষণ প্রচার করা হয়।